আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এবার সত্যিকারভাবে মাঠেই ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়ে বসেছে তুরস্ক। এটা সে অফিসিয়াল স্টেটমেন্ট, সরকারি ও আইনগত। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। গ্রেফতারি শুধু নেতানিয়াহুর জন্য নয়, ৩৩ জন ইহুদি বসতি প্রতিষ্ঠাতা সহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও জারি করা হয়েছে। এটা তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সংঘাত বাড়িয়ে দেবে। ওদিকে হামাস ঘোষণা করেছে যে আরও একজন ইহুদির লাশ পাওয়া গেছে, যাকে তারা ইসরায়েলের কাছে ফেরত দেবে। এবং সবচেয়ে বড় আপডেট, এই দৃশ্যটি দেখুন। ইসরায়েল এখন গাজার খান ইউনুসে বোমাবর্ষণ করছে। সিজফায়ার ইতিমধ্যে ৫,০০০ বার ভেঙে ফেলা হয়েছে, সামনে সেটা আরও হতে পারে। ইসরায়েল আবার পূর্ণ শক্তিতে ফিরে এসেছে এবং খান ইউনুসে বোমাবর্ষণ করে বিধ্বংসিতা সৃষ্টি করেছে। আর এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা খুব দ্রুত কাজ করছি এবং খুব শীঘ্রই গাজার ভেতরে আন্তর্জাতিক মিলিটারি স্থাপন করা হবে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নির্দেশ দিয়েছেন যে গাজার ভেতরে হামাসের যতগুলো টানেল আছে সেগুলো ধ্বংস করা হবে, টানেলগুলোতে বোমা বসিয়ে উড়িয়ে দেওয়া হবে। যদিও আমেরিকা বলছে এটা করা উচিত নয়, শান্তিপূর্ণভাবে কাজ করে সমস্যার সমাধান করা হোক, তবুও ইসরায়েল তাদের খেয়াল খুশি মতো কাজ চালাচ্ছে। আপনাদের কি জানা আছে বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানটা কোথায়? হ্যাঁ, কবরস্থানটি গাজাতে। আমি জানাতে চাই, এই কবরস্থান এত ভয়ঙ্কর যে রিপোর্ট বলছে গাজায় এখনও প্রায় 10,000 মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। স্পষ্টতই তারা জীবিত নয়, অর্থাৎ প্রায় 10,000 গাজার মানুষ মরে গেছে, শহীদ হয়েছে, এখনও ধ্বংসস্তূপের নিচে দাফনহীনভাবে পড়ে আছে। এবং তাদের লাশগুলো কী অবস্থায় আছে, কতটা পৌঁছে গেছে, এটা নিয়ে বলতেও কষ্ট অনুভব হচ্ছে। এখন এটা বুঝে নিন, ইসরায়েল গাজায় যে লাশগুলো পৌঁছে দিয়েছে সেগুলোর মধ্যে মাত্র 30% লাশ শনাক্ত করা গেছে। বাকি 70% এমন যে শুধু হাড়ই থেকে গেছে, সেগুলো ভগ্ন কঙ্কাল লাশ। লাশগুলো এমন অবস্থা যে চেনা সম্ভব নয়। আপনারা ও আমরা ভাবি যে গাজায় শুধু মুসলমানদেরই মুছে ফেলা হচ্ছে। এটা ভুল। গাজায় মুসলমানদের ইতিহাস এবং ইসলামের ইতিহাসকেই মুছে ফেলা হচ্ছে। একটু এই মসজিদটি দেখুন। এটি গাজার উমরি মসজিদ, যেটি ইসরায়েল ধ্বংস করে দিয়েছে, বিধ্বস্ত করে দিয়েছে। জানেন কি এই মসজিদটি কত পুরনো? এটি 100 বছর পুরনো, রেকর্ডে 100 বছরেরও বেশি। এবং এই উমরি মসজিদটি এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে নিশ্চিত করেছেন যে কাজাখস্তান আমার সেকেন্ড টার্মের সময় প্রথম এমন দেশ যে ইতিমধ্যে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে এবং এখন আব্রাহাম অ্যাকর্ডে যোগ দিয়ে ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে। এটা একটা বড় পরিবর্তন। এর ফলে অঞ্চলে পরিবর্তন আসবে এবং পরিস্থিতি আরও বদলাতে পারে, ভালো করার সম্ভাবনা আছে। কাজাখস্তানের পরে এমন আরও কয়েকটি আরব ও মুসলিম দেশ রয়েছে যারা ইসরায়েলের সঙ্গে স্বাভাবিকীকরণ করতে এবং আব্রাহাম অ্যাকর্ডে যোগ দিতে প্রস্তুত। এখন আমি আপনাদের নির্লজ্জ কাজাখস্তানের ভিডিওটি দেখাচ্ছি। দেখুন ইসরায়েলি ও আমেরিকান অফিসারদের। কাজাখস্তানের কর্মকর্তারা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসে আছেন। এটা সেই মুহূর্ত যখন কাজাখস্তান ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে এবং আরেকটি মুসলিম দেশ হিসেবে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দিয়েছে। অন্যদিকে ওয়েস্ট ব্যাংকে পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এই দৃশ্যটি দেখুন। ইসরায়েলি সেটলাররা এখন ফিলিস্তিনি কৃষকদের উপর ওপেন ফায়ার চালাচ্ছে। 3 দিন আগে ঠিক এমনই কিছু ইসরায়েলি সেটলাররা ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করেছিল। আজও একই ঘটনা ঘটেছে। প্রতিদিন ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি সেটলাররা সরাসরি ফিলিস্তিনিদের উপর ওপেন ফায়ার চালাচ্ছে। ইসরায়েল একই সাথে ওয়েস্ট ব্যাংক ও জেরুজালেম জুড়ে দখল বাড়াচ্ছে। আরেকটি দৃশ্য, প্রতিদিনের মতো ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের মিলিটারি ও সেটলাররা মিলিত হয়ে গুলি চালাচ্ছে এবং টিয়ার গ্যাসের গোলাও ছুড়েছে। এখন দেখুন ইসরায়েলের সেনারা ওয়েস্ট ব্যাংকে ফিলিস্তিনিদের সম্পত্তিতে আগুন লাগিয়ে দিয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে জেরুজালেমেও 2 জন ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বাহিনী গুলি করে হত্যা করেছে এবং এখনও তাদের মরদেহ তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া হয়নি। ওয়েস্ট ব্যাংক নিয়ে আপনার নীরবতা, আরব দেশগুলোর নীরবতা, এই নীরবতায় ইসরায়েলকে এত সাহস দিয়েছে যে এখন সে জেরুজালেমেও গণহত্যা শুরু করে দিয়েছে। আপনি কল্পনাও করতে পারবেন না ফিলিস্তিনিদের সঙ্গে কি করা হচ্ছে। একজন বাবা আছেন, নিজের ছোট্ট সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন, তখন অস্ত্রে সজ্জিত এক ইসরায়েলি সৈনিক তাকে থামিয়ে তল্লাশি করছে, বন্দুক তাক করে শিশুটিকে ভয় দেখাচ্ছে। এটা ইসরায়েলের আসল চেহারা। ইসরায়েলের সমর্থক ও মিত্র দেশগুলো প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, কিন্তু তাদের জনগণ সম্পূর্ণভাবে নিজেদের সরকারের বিপক্ষে দাঁড়িয়ে আছে। যেমন ব্রিটেনে ব্রিটিশ পুলিশ ফিলিস্তিনি সমর্থকদের উপর হামলা চালিয়ে তাদের গ্রেফতার করছে। কিন্তু এসব নির্যাতন, দমন পীড়নের পরও লন্ডনে, পুরো যুক্তরাজ্য জুড়ে ফিলিস্তিনিদের পক্ষে মানুষের আওয়াজ আরও জোরালো হচ্ছে। স্লোগানে রাস্তাঘাট মুখরিত। ঠিক একইভাবে নরওয়ের সরকার ইসরায়েলের পক্ষে থাকলেও সাধারণ মানুষ রাস্তায় নেমেছে গাজা ও ফিলিস্তিনের সমর্থনে।
এবার আসুন ফ্রান্সে। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইসরায়েলি ব্যান্ডের লাইভ শো চলছিল। সেই অনুষ্ঠানে ফরাসি জনগণ সরাসরি ইসরায়েলি শিল্পীদের অপমান করে অনুষ্ঠানটিতে প্রতিবন্ধকতা তৈরি করে। সেই ভিডিওটি এখন ভাইরাল। অন্যদিকে জাতিসংঘে আমেরিকা একটি প্রস্তাব জানাতে যাচ্ছে, যেখানে দাবি করা হবে যে হামাস যেন অস্ত্র ফেলে এবং পুরোপুরি অঞ্চল থেকে সরে যায়, আর গাজার ভেতরে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে। তবে খবর এসেছে মিশর এ প্রস্তাবে রাজি নয়। বিস্তারিতভাবে বলতে গেলে মিশর এ প্রস্তাবে ক্ষুব্ধ। তাদের মতে জাতিসংঘে এমন কোনো আইন পাশ হওয়া উচিত নয় যেখানে হামাসকে অস্ত্র ফেলে দেওয়ার শর্ত দেওয়া হবে। অন্যদিকে মার্কিন দূতরা বলেছেন যে হামাস তাদের আশ্বাস দিয়েছে পূর্ণ যুদ্ধবিরতির আগে তারা অস্ত্র সমর্পণ করবে। এদিকে 104 জন মার্কিন আইন প্রণেতা ইসরায়েলের কাছে দাবি জানিয়েছেন ওয়েস্ট ব্যাংকে দখল ও হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। ওদিকে ইসরায়েল ধারাবাহিকভাবে লেবাননে যে হামলা করছে, সে হামলায় অসংখ্য নাগরিক নিহত হচ্ছে। খুব কষ্ট করে এক শহীদ যুবকের ছবি পাওয়া গেছে। সে সাধারণ লোক, কোনো জঙ্গি নয়, হিজবুল্লাহর সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। তবুও ইসরায়েলি সন্ত্রাসী হামলায় এই তরুণের মৃত্যু হয়েছে। ইসরায়েল পূর্ণ শক্তিতে লেবাননকে আক্রমণ করছে। এখন সিজফায়ারের আর কোনো মানে নেই। এখন লেবাননের সেনাবাহিনী তাদের সরকারকে একটি পরামর্শ দিয়েছে, ইসরায়েলের কথায় আমরা হিজবুল্লাহর কাছ থেকে অস্ত্র সংগ্রহের যে অপারেশন চালাচ্ছি, আপাতত সেই কাজ বন্ধ করে দাও, যতক্ষণ না ইসরায়েল আমাদের উপর লেবাননে আক্রমণ বন্ধ করে। অন্যদিকে ইসরায়েল আমেরিকার থেকে গ্যারান্টি চাচ্ছে যেন তারা নিশ্চিত করে যে ইসরায়েলের যখন ইচ্ছে করবে তখন গাজায় আক্রমণ করতে পারবে। একটু ধোঁয়াশা পেলে আমরা কোনো তদন্ত ছাড়াই আক্রমণ করব এবং কেউ কিছু বলবে না, এমন গ্যারান্টি চাইছে ইসরায়েল। এখন প্রশ্ন হচ্ছে, তাতে সিজফায়ারের কি মানে রইল? যখন ইচ্ছে তোমরা গাজায় আক্রমণ করে ফেলবে, তখন আরব দেশগুলো গাজা পুনর্গঠন কেন করবে? কয়েকদিন আগেও আরব দেশগুলো বলেছিল গাজার জন্য আমরা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করব, কিন্তু গ্যারান্টি কি আছে যে ইসরায়েল আবার গাজায় আক্রমণ করবে না? মধ্যপ্রাচ্যের জন্য ইসরায়েল কত বড় ঝুঁকি তা বুঝতে পারছেন। কিন্তু অভিযোগটা দেওয়া হচ্ছে ইরানের উপর। এদিকে বলা হচ্ছিল যে আজারবাইজানের বাহিনী গাজায় মোতায়েন হবে, আর এখন বিবৃতি এসেছে আজারবাইজান সরকারের পক্ষ থেকে। তারা বলেছে আমরা আমাদের বাহিনী গাজায় পাঠাবো তখনই যখন গাজার ভেতরে সম্পূর্ণভাবে সিজফায়ার কার্যকর হবে এবং ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াই শেষ হয়ে যাবে। ওদিকে ফিফা ইটালি ও নরওয়ের সরকারের উপর জরিমানা করেছে। কারণ হিসেবে বলেছে যে উক্ত দুই দেশে যেখানে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল সেখানে স্বাধীনভাবে প্রতিবাদ করার সুযোগ দেওয়া হয়েছিল, নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি এবং খেলার সময় ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান উঠেছিল। ওদিকে তুর্কি আবারও বলেছে যে মধ্যস্থতার সময় আমাদের সামনে প্রতিশ্রুতি ছিল, বলা হয়েছিল ইসরায়েল গাজায় সাহায্য পৌঁছে দেবে, কিন্তু যতটা প্রতিশ্রুতি করা হয়েছিল ততটুকু সাহায্য ইসরায়েল পৌঁছে দিচ্ছে না। গাজার ভেতরে কেবল ন্যূনতম সাহায্যই যাচ্ছে, যা ঠিক নয়। এদিকে ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস ইতালি পৌঁছেছেন এবং ইতালির প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। ফিলিস্তিনের বিষয়গুলো নিয়ে বিস্তর আলোচনা করেছেন। একটি ছোট্ট ভালো খবর, এই দৃশ্যটি দেখুন। গাজার দেইর আল বালাহ এলাকায় সরকারি বিদ্যুৎ বিভাগের কর্মীদের সদলবলে বিদ্যুতের লাইনের মেরামত করতে দেখা যাচ্ছে। এদিকে ইসরায়েলের 100 জন রিজার্ভ সৈন্য, যাতে সিনিয়র অফিসাররাও রয়েছেন, তারা ইসরায়েল সরকারের নামে একটি চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করেছেন। বলেছেন আমরা যে নিরপরাধ মানুষদের মেরে ফেলেছে, যেসব নিরস্ত্রদের হত্যা করেছে, তার হিসাব কে নেবে এবং এই কাজের জন্য আমাদের কি কি ক্ষতি হবে। ব্রাজিল থেকে একটি বড় খবর আসছে। ব্রাজিলের সিরিয়ার রাষ্ট্রপ্রধানের সঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেছেন এবং ব্রিটেন সিরিয়ার উপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। জোলানের উপর থেকেও নিষেধাজ্ঞা তুলে ফেলা হয়েছে। একই স্থানে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো সিরিয়ার রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ডোনাল্ড ট্রাম্পের প্রিয় মানুষ যদি জোলানি হন, তাহলে ট্রাম্প অবশ্যই প্রশংসা করবেন। ট্রাম্প উল্লাস করে জোলানির প্রশংসা করেছেন, বলেছেন এই ব্যক্তি খুবই কঠোর, বুদ্ধিদীপ্ত এবং তার সঙ্গে কথা বলা সহজ। তিনি বলেছেন আমি তার সঙ্গে মিশে গিয়েছি এবং যে কাজে জোলানি সফল হয়েছে তা প্রশংসনীয়। তিনি কৃতিত্ব দিয়েছেন যে জোলানি খুব কম সময়ে সিরিয়ায় যথেষ্ট কাজ করেছেন। তার দৃষ্টিতে ইসরায়েলি বাহিনীকে পুরো সিরিয়ায় ঢুকিয়ে দেওয়াটাই হলো সুন্দর কাজ। ট্রাম্প প্রশংসা করে বলেছেন জোলানি আমার পছন্দের এবং আমরা তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়েছি তুরস্কের অনুরোধে। Yeah, go ahead, please. Fox. Will you discuss the Abraham Accords when you meet with the president of Syria? এই বৈঠকের সময় স্পেনের প্রধানমন্ত্রীও জোলানির সঙ্গে দেখা করেছেন। মনে হচ্ছে আমেরিকার মিত্ররা এখন পুরোপুরি জোলানিকে নিজেদের নাজেজ সন্তান হিসেবে মেনে নিয়েছে, আর জোলানি যেন তাদের সবাইকে নিজের বাবা মনে করছে। খবর হলো আমেরিকা ও জাতিসংঘ যখন জোলানির উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিল, তারপর এখন ইউরোপীয় ইউনিয়নও প্রস্তুতি নিচ্ছে তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য। জোলানির দুহাত দেশি ঘিতে ডোবানো আর মুখ মাখনে ডুবে আছে।
ওদিকে ট্রাম্প বলেছেন ইরান আমাদের কাছে অনুরোধ করেছে যেন তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। Frankly, Iran has been asking if the sanctions could be lifted. Iran has got very heavy U.S. sanctions, and it makes it really hard for them to. আমি এতে উন্মুক্ত, তবে আমরা সাবধানতার সঙ্গে পদক্ষেপ নেব যাতে তাদেরও একটা সুযোগ দেওয়া যায়। আমি মনে করি তারা ভালো কাজ করছে। তবে আমেরিকা ইরানের বিরুদ্ধে একটি বড় অভিযোগ তুলে বলেছে, গত বছর গ্রীষ্মে মেক্সিকোতে ইসরায়েলের রাষ্ট্রদূতকে হত্যা করার চেষ্টা করেছিল ইরান, কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ তাকে রক্ষা করে। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার পাকিস্তান সফরে গিয়েছেন, যেখানে তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনা প্রধান আসিম মুনির সহ বড় বড় ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। ধারণা করা হচ্ছে ইরান ও পাকিস্তান একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।